শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে কালীগঞ্জে ঢোকার সাথে সাথে হিন্দুরা তাকে ঘিরে ফেলেছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার যাবে পরাণ। এবার এই শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধোলাই দিয়ে জুতা পেটা করেছে। এদিকে আজ ভারতে শুভেন্দু অধিকারীকে জুতা পেটা করেছে মমতা ব্যানার্জি। গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে মুসলিমদের পক্ষ নিয়েছে মমতা। এই নিয়ে আজকে নরেন্দ্র মোদীও বিপদে পড়ে। তারপরে দেখো না, এই রাস্তায় কুকুরগুলো যেমন ঘুরে বেড়ায়, গরুগুলো এরকম ঘুরে বেড়াবে। মুসলিমদের দিয়ে বলছি, আমার মুসলিম ভাই বোনেদের, এই অনিশ্চয়তার মাঝেই সাধারণ মানুষের মনে জমেছে উদ্বেগ, আর প্রতিটি দিন পার হচ্ছে এক নতুন ধোঁয়াশা ও অপেক্ষার মধ্য দিয়ে। বিশেষ করে গরু কুরবানিকে ঘিরে শঙ্কা এখন আরও গভীর ও তীব্র আকার ধারণ করেছে। কোথাও প্রশাসনিক কড়াকড়ির ইঙ্গিত, কোথাও আবার স্থানীয় নিয়মনীতির চাপ। সব মিলিয়ে পরিস্থিতি যেন এক ধরনের নীরব থ্রিলারের রূপ নিয়েছে। এখন তিনি কেন এত আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন? এটা কি আদর্শের প্রশ্ন নাকি ভোটের রাজনীতি? অবশ্যই এই দাবিগুলো রাজনৈতিক মহলের অভিযোগ, কিন্তু প্রশ্ন হলো এই অভিযোগগুলো কেন এখন এত জোরে উঠছে? কেন মানুষ এসব শুনছে, আলোচনা করছে আর শেয়ার করছে? কারণ মানুষ বুঝতে চাইছে বক্তব্য আর বাস্তবের মধ্যে ফারাক কতটা। একদিকে ধর্মের কথা, অন্যদিকে জীবিকার কথা। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, যে মানুষগুলো জয় শ্রীরাম ঘোষণা দিয়ে বুক ফুলিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আজ তারাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে বিষ চাইছেন। একদিকে সাধারণ মুসলিমরা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে আজকে মমতা ব্যানার্জি নিজ হাতে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে এবং মমতা ব্যানার্জি তার কর্মীদেরকে দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি রাজপথে নামায়। দর্শক শ্রোতা, এই শুভেন্দু অধিকারীর যে খারাপ অবস্থা হয় এবং এইটা দেখে ভারতের প্রত্যেকটা মুসলিম খুশি হয় এবং নরেন্দ্র মোদীও বিপদে পড়ে এবং অবাক হয় যে শুভেন্দু অধিকারীর এই অবস্থা কিভাবে করতে পারলো মমতা ব্যানার্জি, এবং এই বিষয়টা হয় মুসলিমদের গরু কুরবানির বিষয়ে। সবকিছু দেখাবো। কলকাতা হাইকোর্টের বারান্দা ধরেছে এক অদ্ভুত আমেজ। সাধারণত যেখানে আইনজীবীদের তর্ক বিতর্ক আর ফাইলের নড়াচড়া দেখা যায়, সেখানে আজ হাজির এক রাজনৈতিক সমুদ্র ঝড়। ভাবছেন কার কথা বলছি? এমন একজন নেত্রীর কথা বলছি যাকে নিয়ে একটা সময় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল তিনি হয়তো আর ফিরবেন না, তিনি হয়তো নিঃশব্দে হারিয়ে গেছেন। কিন্তু বাস্তবতা হলো তিনি হারেননি, বরং যুদ্ধের নতুন এক ময়দান বেছে নিয়েছেন। কালো গাউন পরে আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রমাণ করে দিলেন ক্ষমতার সিংহাসন হারালেও লড়াকু মানসিকতা হারায় না। কিন্তু প্রশ্ন হলো, এই আইনি লড়াইয়ের আড়ালে আসলে কি বার্তা দিচ্ছেন তিনি? আর শুভেন্দু অধিকারীর নতুন সরকারের জন্য এই চাল কতটা বিপজ্জনক হতে পারে? আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে বাংলার রাজনীতির সবচেয়ে নাটকীয় টার্নের এক অজানা গল্প। বিজেপির বিশাল জয়ের পর যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার রাজ্য শাসনের দায়িত্ব নেয়, তখন অনেকে ভেবেছিলেন এটাই বাংলার বিরোধী দলের পতনের সূচনা। রাস্তায় মিছিল, জনসভা বা সমাবেশ সবকিছুতেই যেন একটা ভাটা পড়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক চাল দিলেন যা রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করে দিয়েছে। তিনি রাজপথ ছেড়ে আদালতের পথ বেছে নিলেন। এটা কোনো সাধারণ আইনি লড়াই নয়, এটা রাজনীতির এক নতুন দর্শন, যেখানে সংবিধান হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় তিনি নিজেই হাজির হলেন। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কালো গাউনে তার সেই ছবি যেন তার সমর্থকদের মধ্যে এক নতুন আশ্বাস জাগিয়ে তুলেছে। দিদি এখনো লড়াইয়ে আছেন, তিনি আত্মসমর্পণ করেননি। কিন্তু এই আইনি লড়াইয়ের আসল কারণটা কি? শুধুই কি ভোটের হিংসা? না, গভীরে নেমে বিষয়টি অনেক জটিল। নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে এক ধরনের নীরব আতঙ্ক কাজ করছে। কোরবানি, আজান, বোরকা বা ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে যেসব বিতর্কিত মন্তব্য ও হুমকি সামনে আসছে, তা সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে। মানুষ ভাবছে তাদের ধর্মীয় স্বাধীনতা কি আজ হুমকির মুখে? আর ঠিক এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেই সম্প্রদায়ের অধিকার রক্ষাকারী হিসেবে সামনে এনেছেন। আদালতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলার মাটিতে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি তিনি মেনে নেবেন না। তিনি এই ইস্যুকে শুধু রাজনৈতিক নয়, বরং সাংবিধানিক অধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন। এই কৌশল শাসক দলের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন লড়াইটা রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নেই, এটি এখন আইনের কাঠগড়ায় পৌঁছে গেছে। এই ঘটনার প্রভাবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। বিরোধী নেতা হিসেবে সাধারণত যারা মঞ্চে বক্তৃতা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেন, মমতা সরাসরি আদালতে গিয়ে লড়াই করায় পুরো বিষয়টি একটা ভিন্ন মাত্রা পেয়েছে। তার দল এই ঘটনাকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে প্রচার করছে। ক্ষমতা হারালেও তিনি বাংলার সবচেয়ে বড় লড়াকু। এটি সাধারণ মানুষের মনে একটা বিশেষ প্রভাব ফেলেছে, কারণ মানুষ সবসময় সেই নেতাকেই বেশি গুরুত্ব দেয় যিনি কঠিন সময়েও মাঠ ছাড়েন না। অন্যদিকে শুভেন্দু অধিকারী সরকার এখন বেশ চাপের মুখে। বিশাল জয়ের পরে যে আত্মবিশ্বাস
নিয়ে তারা শাসন কাজ শুরু করেছিল, মমতার এই আইনি পাল্টা আক্রমণে সেই আত্মবিশ্বাসে ফাটল ধরেছে কিনা সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে ধর্মীয় ইস্যু নিয়ে যেসব সমালোচনা হয়েছে সেগুলো এখন আদালতের পর্যালোচনার বিষয় হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। কিন্তু এই রাজনৈতিক টানটান উত্তেজনার মাঝখানে ঘটেছে আরেকটি বড় ঘটনা। তাহলে কেমন তোমাদের ধর্ম? এই 14 বছর হিন্দু গোমাতা মানে 14 বছর গোমাতা শেষ। আত্মহত্যা করে মরতে হবে এই যে কুরবানি না হলে। যে মানুষগুলো জয় শ্রীরাম ঘোষণা দিয়ে বুক ফুলিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আজ তারাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে বিষ চাইছেন। বলছেন, শুভেন্দু বাবু নিজ হাতে এসে বিষ দিয়ে যান, আমরা সপরিবারে খেয়ে মরে যাই। কেন এমন পরিস্থিতি? কেন যে রাজ্যে গরু রক্ষার নামে এত রাজনীতি, সেখানে গরু বিক্রি করতে না পেরে হিন্দু খামারিরাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের পুরনো সরকারের গুণগান গাইছেন? কোরবানির রাজনীতি কি তবে বুমেরাং হয়ে ফিরে এলো খোদ বিজেপির দিকেই? আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো, আমাদের বাল বাচ্চা নাই, আমাদের সংসার ধর্ম নাই। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক অভাবনীয় রাজনৈতিক চালের, যেখানে একতরফা ফায়দা লুটতে গিয়ে নিজেদের ভোট ব্যাংকেই আগুন লাগিয়েছে রাজনীতির কারবারিরা। শুরুতেই চোখ রাখা যাক উত্তর 24 পরগনার বারাসাতের শাক শহর গ্রামের দিকে। এখানকার বেশিরভাগ পরিবারের জীবিকাই গরু পালন। সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে তারা 2-4টে গরু ভরো করেন, আর ঈদের সময় সেই গরু বিক্রি করে তাদের সারা বছরের সংসার চলে, ঋণ শোধ হয়। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। একজন হিন্দু নারী খামারের কথা ভাবুন, স্বামী নেই, দুটো ছোট ছোট সন্তান স্কুলে পড়ে। এই অবস্থায় তিনি গরু পালনের ব্যবসায় 28 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। নিজের যা কিছু জমি জায়গা ছিল সব বন্ধক রেখেছেন। এমনকি বোনেরা শ্বশুর বাড়ি থেকে গয়না এনে দিয়েছে এই আশায় যে কোরবানির হাটে গরু বিক্রি করে সব ধার দেনা মিটিয়ে ফেলবেন। কিন্তু আজ তার মাথায় হাত। তিনি সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুটছেন, শুভেন্দু বাবু আমাদের বাড়িতে এসে দেখে যান আমরা মিথ্যা বলছি নাকি সত্যি। এই কান্না শুধু একজনের নয়, আরেকজন মায়ের কথা শুনুন। ঘরে তার 3টি মেয়ে, 2টি ছেলে, ধার দেনা করে সুদে টাকা নিয়ে 10টি গরু পুষছেন। বড় মেয়ের বয়স 18 পেরিয়ে 19-এ পড়েছে, তাকে বিয়ে দিতে হবে। মাথা গোজার একটা ভালো ঘর নেই, গরু বিক্রি করে ঘর বানাবেন, মেয়ের বিয়ে দেবেন, এটাই ছিল স্বপ্ন। কিন্তু আজ তার গরু বিক্রি হচ্ছে না। আরেকজন খামারি তো কেঁদেই ফেললেন, বললেন ভুসির দোকানে 5 লক্ষ টাকা দেনা, মহাজনরা বাড়ি এসে তাগাদা দিচ্ছে, টাকা কোথা থেকে দেব? আমাদের বাচ্চাদেরও বিষ খাইয়ে মেরে ফেলবো, আমরাও মরে যাব। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মানুষগুলো কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত নন, এরা খেটে খাওয়া সাধারণ মানুষ। এরা ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় এলে তাদের ভালো হবে, কিন্তু আজ তারা বলছেন মমতা দিদির আমলে আমরা গরু পালতাম, বিক্রি করতাম, সংসার চালাতাম। আজকে এই সরকারের আমলে আমরা গরু বিক্রি করতে পারছি না। তাহলে কি মমতা দিদি সরকারই ভালো ছিল না? কিন্তু হঠাৎ করে এই কোরবানির হাটে এমন ধস নামলো কেন? এর নৈপথ্যে রয়েছে এক বিশাল রাজনৈতিক খেলা এবং মুসলিম সম্প্রদায়ের এক অভূতপূর্ব মাস্টার স্ট্রোক। ঘটনার সূত্রপাত বারাসাত 2 নম্বর ব্লকের শাসন থানায় আয়োজিত একটি শান্তি বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান, শাসন থানার আইসি মোহাম্মদ আসিফ সানি, বিডিও শঙ্কর প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি, স্থানীয় তৃণমূল নেতা এবং বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায়। এই বৈঠকে ইমামরা এমন এক ঘোষণা দিলেন যা গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণটাই বদলে দিল। তারা পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা গরু কোরবানি থেকে সম্পূর্ণ বিরত থাকব। শুধু এই বছরের জন্য নয়, এখন থেকে চিরতরে। কোনো ধরনের সরকারি আইনের খেলাপ করা যাবে না। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাজ মোহাম্মদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন, সরকারি নির্দেশিকা আমরা মানব, গরু কোরবানি করতেই হবে এমন কোনো কথা নেই, অন্য পশু দিয়েও কোরবানি করা যায়। শুধু তাই নয়, তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক এবং গরুর মাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হোক। সরকার যদি সত্যি গরু রক্ষায় আন্তরিক হয় তবে সমস্ত ধরনের গরু রপ্তানি ও জবাই বন্ধ করুক। ইমামদের এই ঘোষণা ছিল অত্যন্ত সুচিন্তিত এবং রাজনৈতিকভাবে ভীষণ পরিণত। তারা বুঝতে পেরেছিলেন কোরবানির সময় গরু নিয়ে যে কোনো ধরনের উস্কানি বা অশান্তি হলে তারা দায়ভার মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হবে। রাজনীতিতে মেরুকরণের যে ফাঁদ পাতা হয়েছিল, ইমামরা সেই ফাঁদে পা দিলেন না। তারা বললেন, আমরা কোনো প্রচোদনায় পা দেব না, হিন্দুত্ববাদী উস্কানি দিলেও আমরা গরু জবাই করব না। কোনো চিৎকার নেই, কোনো সহিংসতা নেই, কেবল একটি আইনি ও শান্তিপূর্ণ অবস্থান। আর ঠিক এখানেই বিপাকে পড়ে গেল বিজেপি। যে বিজেপি ভেবেছিল গরু কোরবানি নিষিদ্ধ করলে হিন্দু ভোট ব্যাংক আরো মজবুত হবে, আজ তারাই দেখছে তাদের নিজেদের ভোটাররাই আর্থিক সুনামির মুখে পড়ে হাহাকার করছে। কারণ পশ্চিমবঙ্গের গরু পালন শুধু একটি ধর্মীয় ইস্যু নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এই বাস্তুতন্ত্রের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন। একটু গভীরভাবে ভেবে দেখুন, একজন খামারি যখন গরু পালন করেন, তিনি খড় ব্যবসায়ীর কাছ থেকে খড় কেনেন, ভুসির দোকান থেকে খাবার কেনেন, পশু চিকিৎসকের কাছে যান। এরপর গরু যখন হাটে যায় তখন পরিবহন ব্যবসায়ীরা লাভবান হন। কোরবানির পর কসাইরা কাজ পান, মাংস বিক্রেতারা ব্যবসা করেন। এরপর সেই গরুর চামড়া যায় চামড়া ব্যবসায়ীদের কাছে, আর সেই চামড়া শিল্পে কাজ করেন হাজার হাজার শ্রমিক। এই পুরো চেইনে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ জড়িত। একটি গরু যখন কোরবানির হাতে বিক্রি হয় তখন এই পুরো চেইনটিতে অর্থের প্রবাহ ঘটে।
আজ যখন গরু বিক্রি বন্ধ, তখন এই চেনের প্রতিটি স্তরে রক্তক্ষরণ হচ্ছে, আর এর ক্ষতির সবচেয়ে বড় শিকার হয়েছে প্রান্তিক হিন্দু খামারিরাই। এই চরম সত্যটা যখন সামনে এলো, তখন অনেক সাধারণ মুসলিমও প্রশ্ন তুললেন। তারা বললেন, ইমাম সাহেবরা যে এই সিদ্ধান্ত নিলেন, তারা কি জানেন সাধারণ কৃষকের ঘরে কতগুলো গরু অবিকৃত হয়ে পড়ে আছে? জনগণের মতামত না নিয়ে এমন ঘোষণা দেয়া কি ঠিক হলো? তারা কি তবে ঘুরিয়ে শুভেন্দু অধিকারীদেরই সাহায্য করছেন? কিন্তু বাস্তবে এটি কোনো সাহায্য ছিল না, এটি ছিল একটি মোক্ষম রাজনৈতিক চাল। বিজেপি এখন শাঁখের করাতে। একদিকে তারা গরু কোরবানির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যদিকে তাদেরই হিন্দু ভোটাররা গরু বিক্রি করতে না পেরে তাদেরই গালিগালাজ করছে। খোদ বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকলেও পরে তিনি সুর পাল্টে বলেছেন যে সরকার কোরবানি বন্ধ করার কথা বলেনি, বরং নির্দিষ্ট নিয়ম মেনে কোরবানি করার কথা বলেছে। তিনি মুসলিম সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ যে ইমামরা কোরবানি না দেওয়ার কথা বলছেন, বিজেপি নেতা এখন তাদের সিদ্ধান্তকেই সাধুবাদ জানানোর বদলে এক দ্বিমুখী অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি এতটাই জটিল যে তৃণমূলের এক আইনজীবী কলকাতা হাইকোর্টে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন, যদিও ভারতের আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। অর্থাৎ সেই আগের মতোই গরু জবাই নিষিদ্ধ এবং গরু জবাই করলে 3 বছরের কারাদণ্ড হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রাজনীতির শিকার কারা হলো? ধর্মের রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারা হলো। যে খামারি আজ দেনার দায় আত্মহত্যার কথা ভাবছেন, তার কাছে হিন্দু মুসলিম রাজনীতির কোনো দাম নেই। তার কাছে ধর্ম হলো তার পেশা, তার গরুগুলো। আজ যখন সেই গরু বিক্রি হচ্ছে না, তখন তার চোখের জল আর খুব আছড়ে পড়ছে নেতাদের উপর। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। হিন্দু খামারিদের এই ক্ষোভ যদি আরো তীব্র হয়, তবে তা নবান্ন ঘেরাও বা বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোন রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরো 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরো 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 আর 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এই 1 লক্ষ, হ্যাঁ 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে, পরিকল্পিত হয় মিডিয়াকে দিয়ে। যেভাবে মমতা ব্যানার্জি পোস্ট করলেন যে আমি 4:30 সময় আসছি লাইভে, আমি ভাবলাম যে হয়তো বিরাট কিছু বিস্ফোরক কোনো তথ্য দেবেন এবং আমরা সবাই অবাক হয়ে যাবো যে মমতা ব্যানার্জির সামনে এসে কি বলবেন। আমি তো ভাবলাম হয়তো এটাই বলে ফেলবেন যে আমার ভাইপোর ডায়মন্ড হারবার মডেল আর থাকলো না, ফলতা পুরোপুরি চলে গেল বিজেপির হাতে, হায় হায় এবার আমি কি করবো। মানে আমি কিছুটা এক্সপেকটেশন রাখছিলাম, আমি হয়তো এটা বলবেন, আর না হয় এমন কিছু বিস্ফোরক আনবেন, এমন কোনো তথ্য দেবেন যেটা আমাদের মাথা ঘুরে যাবে। তিনি তথ্য দিলেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এই কারণে অবাক হলাম, বললেন যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও নাকি লজিস্টিক ডিসক্রিপেন্সি হয়নি। আমি বলছি দিদি আপনি ভালো করে খোঁজ নিন, আমাদের পশ্চিমবঙ্গতেও লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কিছু হয়নি। যতদূর শুনেছিলাম এসআইআর মনে হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছিল। ভুল জেনে সেটাকে রিপিট করার পরিণতি আজকে তৃণমূল কংগ্রেস ভুগছে। এই লজিস্টিক বহুকাল ধরে চলছে, যদি একবার নিজের কথায় কান দিয়ে শুনে যদি এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করতেন, তাহলে দলটা হয়তো আজকে অন্য জায়গায় থাকতো, তাই না? আজকে ফলতাতে 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, এবং এত খুশি প্রত্যেকটা মানুষ আনন্দ উপভোগ করছে। আর দিদি বলছেন মানুষের মধ্যে নাকি সেই আনন্দ দেখতে পাচ্ছেন আপনি, তাহলে দেখার চেষ্টাই করছেন না, কোনো কিছু সমস্যা হচ্ছে, মানুষ তো চরম খুশি। আপনি যে লাইভ করছেন, এখানে কমেন্ট দেখেছেন, আমার দেখে মাথা খারাপ হয়ে গেছিল, একটা পজিটিভ কমেন্ট আছে। তো মানুষের মনের কোন কোনায় আপনি রয়েছেন আমি তো এখনো খুঁজে পেলাম না। তো এই ছিল ব্যাপার। আর বললেন ইভিএম হ্যাক হয়েছে, সংস্থা অর্গানাইজেশন সবাই মিলে নাকি হ্যাক করেছে, প্রহরচনা করেছে, বা মারাত্মক অ্যালিগেশন। বলছেন বিজেপির লোকজন নাকি সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছিল। তো এগুলো লাইভ করে কে বলে এভিডেন্স তৈরি করুন, লিখিতভাবে এফআইআর করুন, যান সুপ্রিম কোর্টে। আরে হাইকোর্ট তো যান, আগে তো কথায় কথায় হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টই করতেন, তাহলে কোর্টে গিয়ে বলুন। এই সেম ব্যাপারটা রাহুল গান্ধী বলতো ইভিএম হ্যাক হয়ে গেছে, ইভিএম হ্যাক হয়ে গেছে। তো একদিন বিরক্ত হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ইভিএম সামনে রেখে বললেন যে করে দেখাও হ্যাক, কি করে হ্যাক হয় আমাকে করে দেখাও। তো সিচুয়েশন এইটা যে যেটা বাস্তব সেটাকে বলা যায়, অবাস্তব কথা আপনি চিৎকার করে বলতেনই পারেন। মানে এই যেমন কুণাল ঘোষ বলছিলেন যে আমি এই সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে এখানে বীজ দেবেন, ওইখানে গাছ হয়ে বেরোবো। তো এগুলো হলো অবাস্তব কথা।
তো সেই যদি কোনো মানুষ চায় অবাস্তব কথা বলতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার লাইভে আসবেন, এসে এই কথা বলবেন, আমি তো ভাবতে পারিনি। অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল ডাহা ফেল করেছে। দিদি আপনি একটু বেশি কনসার্ন হন, কারণ এবার কয়লা, বালি, গরু চুরি ছাড়া মাটি চুরির অভিযোগ আপনাদের ওপর রয়েছে। শোনা যাচ্ছে টাকা, মাটি নাকি 400 কোটি টাকা। ভাবতে পারছেন আপনারা যে একটা 10 বিঘার জমিকে কিভাবে 300 বিঘা করে দিতে হয়, মানে খুঁড়ে খুঁড়ে মাটি তুলে তুলে, তা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শেখা উচিত। শুধু তাই নয়, বন্যার ত্রাণের যে সমস্ত জিনিসপত্র মানুষের উপকারে আসে, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের গরু কুরবানির বিষয়ে অসংখ্য কথা হয় এবং মমতা ব্যানার্জি যে আজকে মুসলিমদের পক্ষে দাঁড়ায় এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়, এইগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।